বাঙালির বিজ্ঞান চর্চায় চিকিৎসকদের অবদান। আজ এর লাস্ট মাস্টার ক্লাসে আমরা এসেছি। তোমাদের স্বাগত জানাচ্ছি এসবিআর এডটেকের এই চ্যানেলে, যেখানে সমস্ত এই বাংলা সাহিত্যের পড়াগুলি আমরা কমিক বুক নোটসের মাধ্যমে কিন্তু পড়ে নিই। এবং এত যে জটিল একটি তোমাদের বই রয়েছে, যেখানে বাংলাটা তোমাদের কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, কারণ বাংলা সাহিত্য পড়তে তোমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু চিন্তা করো না, এই চ্যানেলের মধ্যে বাংলা সাহিত্য পুরোপুরি কমিক অ্যানিমেটেড নোটসের মাধ্যমে বোঝানো হয়। সঙ্গে তুমি যদি ইংলিশও শিখতে চাও, এই চ্যানেলের মধ্যে সব থেকে বেস্ট অ্যানিমেটেড ভিডিওস তুমি পেয়ে যাবে। আজ আমরা কয়েকজন সেই চিকিৎসকের নামে পড়ব, যারা ভারতবর্ষের মধ্যে বাংলায় এই চিকিৎসা যে তোমাদের একটা প্রফেশন আছে, এই বাংলা থেকেই শুরু করেছিল। বাংলা বলতে আমি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তখন একত্রে ছিল বলে বাংলা বলছি। লাল মাধব মুখোপাধ্যায় জন্ম এবং শিক্ষা জীবন। লাল মাধব মুখোপাধ্যায় জন্মেছিলেন 1841 সালে এক বনেদি ব্যবসায়ী ব্রাহ্মণ পরিবারে। অর্থাৎ ব্রাহ্মণ পরিবার হওয়ার সাথে এই পরিবারটি ব্যবসায়ী পরিবারও ছিল। তার বাবাজি ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন, তিনি একজন খুবই বড় ব্যবসায়ী ছিলেন। তার বাবা ভেবেছিল যে ছেলে বড় হয়ে ব্যবসার নিশ্চয়ই হাল ধরবে, কিন্তু লাল মাধব মুখোপাধ্যায় তিনি ডাক্তারি পদটাই বেছে নিলেন। তার প্রাথমিক শিক্ষা হয়েছিল ফ্রি চার্চ কলেজে, যেখানে তার শিক্ষক হিসেবে ছিলেন আলেকজান্ডার ড্যাফ, রেভারেন্ড দ্য ফিফ এনারা। ওকে, আর তারপরে তার ভর্তি হলো কোথায়? কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি যখন স্নাতক পাশ করলেন, মানে অনার্স করলেন, তারপরে তিনি মেডিকেল কলেজে ভর্তি হলেন 1865-তে। এবার তোমরা হয়তো ভাবছো, স্যার এতগুলি সাল কি মনে রাখতে হবে? না, তোমাদের কোন জিনিসগুলি মনে রাখতে হবে সেগুলো আমি বলে দেব, কিন্তু মনে রাখবে এই যে রেড কালারে যেগুলো রয়েছে সেগুলো থেকে এমসিকিউ আসতে পারে। কিন্তু সালগুলো অতটা ইম্পর্টেন্ট না, যতটা ইম্পর্টেন্ট হচ্ছে সেই ধরে নাও কোনো একটা পুস্তকের নাম বা কোনো তার উপাধি ছিল, এগুলো। ওকে, তো সেগুলো আমি মেনশন করে দেবো, চিন্তা করো না। তার মেডিকেল কলেজের শিক্ষকের নাম বলতে গেলে পামার ছিল, সিভার্স ছিল, ফেরার ছিল, ফ্লাফিস আর ম্যাকনামার। আচ্ছা, এরা ছিল টিচার্সদের নাম। ওকে, তো স্নাতক কত সালে করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে? 1868 সালে। আর কার কথা বলছি আমরা বলছি লাল মাধব মুখোপাধ্যায়ের। ওকে, লাল মাধব মুখোপাধ্যায় বাংলার মধ্যে তিনি এত ফেমাস কেন ছিলেন? কারণ তখন ডাক্তার কিন্তু আস্তে আস্তে অনেকেই হচ্ছিলেন। নীলরতন সরকার হয়েছে পড়া, আমাদের কাদম্বিনী বসু আমরা পড়েছি, তাই না? তো এনার সাথে এই যে লাল মাধব মুখোপাধ্যায় কেন ফেমাস? কারণ তখন উড়িষ্যা এবং বাংলার পার্শ্ববর্তী স্টেট, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী স্টেটের নাম কি? উড়িষ্যা এবং বাংলার মধ্যে মহামারী বা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মানুষ খেতে পারছিল না, মানে খাবার নেই। সমস্ত সেই যে ভূমিগুলো আছে সেখানে ফসল হচ্ছে না, পুরো রোদ পড়ার জন্য মাটি ফেটে গিয়েছে। তখন কি এই গরিব মানুষদের মধ্যে অনেক রোগ ছড়িয়ে পড়ে, যেমন কি টাইফয়েড, আমাশয়, কালাজ্বর, ম্যালেরিয়া, এগুলো। সেগুলোর কিন্তু এই যে আমাদের যে লাল মাধব মুখোপাধ্যায় সেখানে গিয়ে সেখানে চিকিৎসা করতেন। দেখো, মেডিকেল কলেজ পড়ার সময়ই 1866 সালের ভয়াল সেই দুর্ভিক্ষে আর্ত মানুষের সেবায় তিনি ঝাঁপিয়ে পড়েন। মানে তিনি যখন স্টুডেন্ট ছিলেন, স্টুডেন্ট কাল থেকেই তিনি চিকিৎসা শুরু করে দেন। আর শিয়ালদহ, যেটা এখন তোমরা জানো শিয়ালদহ স্টেশন, সেখানে ফেমিন হাসপাতাল তৈরি করা হয়েছিল। ফেমিন হাসপাতাল মানে ফেমাইন বলতে গেলে দুর্ভিক্ষের হাসপাতাল। ফেমিনের বাংলা মানে কি? দুর্ভিক্ষ বা মহামারী। মানে মানুষ যখন খেতে পায় না, খাবার নেই, চারিপাশে ধান গম সব নষ্ট হয়ে গেছে। ওকে, ফলাফল কি? তার এই অক্লান্ত সেবার জন্য স্বাস্থ্য বিভাগের পদস্থ অধিকারিকের অশেষ প্রশংসা তিনি পান। মানে তখন যে ইংরেজরা ছিল, ইংরেজরা তার কিন্তু প্রশংসা করেন অনেক, কারণ তিনি সেই মহামারীতেও নিজের কথা না ভেবে মানুষের চিকিৎসা করছিলেন। কর্মজীবন যদি দেখি আমরা, ক্যাম্পবেল মেডিকেল স্কুলে, যেটার বর্তমান নাম হচ্ছে এনআরএস হাসপাতাল, সেখানে চক্ষু বিভাগের শিক্ষক এবং প্রধান তিনি হয়েছিলেন। মানে এই যে ফেমিন অথবা এই যে মহামারী, তিনি যখন সেখানে ট্রিটমেন্ট করলেন, তারপরে তাকে চোখের ডাক্তার হিসেবে সেখানে প্রধান হিসেবে নিযুক্ত করা হলো ক্যাম্পবেল মেডিকেল স্কুল, যেটার বর্তমান নাম এনআরএস
মেডিকেল কলেজ, হ্যাঁ এনআরএস হাসপাতাল। আচ্ছা তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে, এনআরএস হাসপাতালের আগের নাম কি ছিল বা অতীতের নাম কি ছিল? ক্যাম্পবেল মেডিকেল স্কুল। তারপর তিনি জয়পুর, জয়পুরের নাম তো তোমরা সবাই জানো, জয়পুরকে কি বলে? পিঙ্ক সিটি বলা হয় আমাদের ভারতবর্ষে। সেখানে মহারাজ ছিল, মহারাজের চোখের অপারেশন তিনি করেছিলেন। ওকে, তো তিনি যখন চোখের অপারেশন করলেন মহারাজের, মহারাজ তার অনেক প্রশংসা করলেন এবং পুরো ভারতবর্ষের মধ্যে তিনি ফেমাস হয়ে গেলেন। এরপর সংগঠন কলকাতা মেডিকেল অ্যাসোসিয়েশন অথবা আইএম এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি তিনি ছিলেন। মনে আছে সেই আমি বারবার বলেছিলাম কলকাতা মেডিকেল অ্যাসোসিয়েশন এটা তৈরি করেছিলেন নীলরতন সরকার, তারপর কাদম্বিনী বসু, হ্যাঁ তারা যখন একসঙ্গে এসে এটা প্রতিষ্ঠা করেছিলেন। তো সেখানে কিন্তু আমাদের লাল মাধব মুখোপাধ্যায়ও ছিলেন। ওকে, অনুবাদ, এই যে তার একটা গুরু ছিল, তার শিক্ষক ছিল, তার নাম কি? ম্যাকনামার। তার বইয়ের বাংলা অনুবাদ তিনি করেছিলেন অক্ষিতত্ত্ব। ওকে, মানে তার ইংলিশ বই ছিল, ম্যাকনামার যে আছে, ম্যাকনামার হচ্ছে আসল লেখক, তার ইংলিশ বইটা ছিল চোখের বিষয় নিয়ে, ঠিক আছে? সেই বইটাকেই বাংলাতে ট্রান্সলেট করে লিখেছিলেন লাল মাধব মুখোপাধ্যায়, নাম দিয়েছিলেন অক্ষিতত্ত্ব। তাহলে অক্ষিতত্ত্বের আসল ইংরেজি ভার্সন কার লেখা? ম্যাকনামারের লেখা, ঠিক আছে? আর বাংলা ভার্সন কার লেখা? সেটা হচ্ছে লাল মাধব মুখোপাধ্যায়। এরপরে তিনি সম্মান পেলেন কি? ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি দিলেন। যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দেওয়া হয়েছিল, সেরকম এই লাল মাধবকেও দেওয়া হলো রায় বাহাদুর উপাধি। ওকে, বেথুন সোসাইটির সম্মানিত সদস্য তাকে বানানো হলো। ওকে, এরপরে নেক্সট আমরা আসছি বনবিহারী মুখোপাধ্যায়। তাহলে আমরা এই যে উপরে লাল মাধব পড়লাম, লাল মাধবের সব থেকে কৃতিত্ব কাজ কোনটা ছিল সব থেকে মনে রাখার মতো? সেই যে দুর্ভিক্ষ হয়েছিল বাংলা এবং উড়িষ্যাতে, সেখানে শিয়ালদহতে ফেমিন হসপিটাল বা মেডিকেল তৈরি করা হয়েছিল। সেই শিয়ালদহর মেডিকেলগুলোতে তিনি কাজ করেছিলেন একজন নিঃস্বার্থ ডাক্তার হিসেবে। এবার বনবিহারী মুখোপাধ্যায় খুব একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। 1885 থেকে 1956 এটা ছিল তার জীবনকাল, মানে 1885-তে জন্ম, 1956-তে মৃত্যু। তিনি কিন্তু একাধারে একজন চিকিৎসক ছিলেন, মানে এই যে স্টেথোস্কোপ দেখতে পাচ্ছ কানের মধ্যে, আবার একজন কার্টুন আর্টিস্টও ছিলেন। এই যে আমি যেরকম তোমাদের জন্য কার্টুন এই ডায়াগ্রামসগুলো তৈরি করি, প্রেজেন্টেশনস তৈরি করি, সেরকম এই বনবিহারী মুখোপাধ্যায় তখন কিন্তু কমিক বুক লিখতেন। কমিক বুক মানে তো তোমরা সবাই বোঝো, তাই না? তিনি কঠোর একজন চিকিৎসক ছিলেন, মানে খুব স্ট্রিক্ট একজন টিচার বা চিকিৎসক ছিলেন। আবার অন্যদিকে খেয়ালি, বদমেজাজি, আবার দায়িত্বপরায়ণ, মানে কোনো রোগী আসলে একদম দায়িত্ব নিয়ে তিনি কাজ করতেন। ওকে, আবার মানুষের উপর চিৎকারও করতেন, কারণ বদমেজাজি ছিলেন তিনি। ওকে, এই মানুষটাকে আমরা খুব ডিটেলে চলো পড়ি একদম ইজি মেথডে কমিক বুকের দ্বারা। তার এই বনবিহারী বসুর একজন ছাত্র ছিলেন, তার নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তোমরা হয়তো কোথাও না কোথাও এনার নাম পড়েছ। বলাইচাঁদ মুখোপাধ্যায় যে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজে, তার ছাত্র ছিলেন বিখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি বনফুল নামেও পরিচিত ছিলেন। তিনি একটা মুভি তৈরি করেছিলেন অগ্নিস্বর, ঠিক আছে? সেই পুরনো যুগে মুভি যদি তোমরা সার্চ করো হয়তো পেয়ে যাবে অগ্নিস্বর। সেই অগ্নিস্বর মুভিতে আমাদের এই যে বনবিহারী, ঠিক আছে, বনবিহারী মুখোপাধ্যায়, তার কিন্তু ক্যারেক্টার দেখানো হয়েছে। ওকে, এনার ক্যারেক্টারটা এই মুভিতে দেখানো হয়েছে। বনফুল তার ওই অদ্ভুত শিক্ষকের স্মৃতি, মানে ইনি যে রয়েছেন তার এই শিক্ষক মানে বনবিহারী মুখোপাধ্যায়ের স্মৃতি রেখে দেন বিখ্যাত অগ্নিস্বর উপন্যাসে। পরে পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় এটি নিয়ে বিখ্যাত সিনেমা বানান। তো অগ্নিস্বর একটা বিখ্যাত বাংলা সিনেমা রয়েছে, সেখানে বনবিহারী বসুকে দেখানো হয়েছে। আর সিনেমাতে তাকে একজন খুব দায়িত্ববান এবং কঠোর এবং বদমেজাজি টিচার হিসেবে দেখানো হয়েছে, কিন্তু তাকে দেখানো হয়েছে একজন খুব ভালো মনের মানুষ, যে মানুষের প্রতি তিনি দায়িত্ব নিলে সেটাকে অবশ্যই পূরণ করেন। বহুমুখী প্রতিভার অধিকারী তিনি ছিলেন। কার কথা বলছি? বলছি আমি সেই বনবিহারী মুখোপাধ্যায়ের কথা। আচ্ছা, তার
স্টুডেন্টের নাম কি বললাম, বনফুল অথবা বলাই চাঁদ, মনে রাখতে হবে। ওকে, সায়েন্স এবং নেচার, কঠোর চিকিৎসক ছিলেন, আবার তিনি কিন্তু শিক্ষা প্রদানও করতেন, যেহেতু ছাত্রের নাম বললাম। নক্ষত্র বিজ্ঞানও তিনি ভালো বুঝতেন, অ্যাস্ট্রোনমি, নক্ষত্র বিজ্ঞান, আকাশের নক্ষত্র। আবার পক্ষীতত্ত্ব মানে পাখি নিয়েও তিনি গবেষণা করতেন। তাহলে কি কি রয়েছে দেখো। তারপর কার্টুন বললাম, তিনি কমিক বুক বানাতেন। আবার সংস্কৃত উদ্ধৃত শ্লোক রচনা করতেন। সংস্কৃত কলেজ থেকে লাভ করেন তিনি কাব্যতীর্থ উপাধি। কাব্যতীর্থ উপাধি তাহলে কে লাভ করেন? বনবিহারী মুখোপাধ্যায়। এরপরে তিনি ছিলেন প্রখ্যাত শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ ভ্রাতা। বুঝতে পারছো? তার তাহলে ভাইয়ের নাম কি ছিল? ভাইয়ের নাম ছিল বিনোদ বিহারী মুখোপাধ্যায়, যিনি একজন প্রখ্যাত শিল্পী ছিলেন। ওকে, এবার তার সাহিত্য দুনিয়াটা নিয়ে আমরা একটু পড়ি, কারণ খুবই ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তিনি কি কি পত্রিকার মধ্যে তার এই কার্টুনগুলো ছাপাতেন, মানে এই যে কমিক বুকগুলো, সেগুলো হচ্ছে শনিবারের চিঠি, ঠিক আছে, তারপরে বঙ্গবাণী, এগুলো তখনকার পত্রিকা বা নিউজ পেপার ছিল, যেমন এখনকার আনন্দবাজার পত্রিকা রয়েছে সেরকম। মাসিক বসুমতী এবং ভারতবর্ষ, এই পত্রিকাগুলোতে তার কমিক বুকগুলো ছাপানো হতো। গোষ্ঠী এবং পত্রিকা, তাকে কেন্দ্র করে গড়ে ওঠে বেপরোয়া গোষ্ঠী, মানে তাকে কেন্দ্র করেই, তাকে লিডার বানিয়ে একটা কার্টুন অথবা একটা আর্টিস্টদের গোষ্ঠী অথবা টিম গড়ে ওঠে, যেটার নাম রাখা হয়েছিল বেপরোয়া। যেমন তোমাদের ফ্রেন্ডদের সার্কেল রয়েছে, তোমার ফ্রেন্ডদের গ্রুপেরও একটা নাম রয়েছে হয়তো, সেরকম। ওকে, 1923 সালে বিষ্ণুপদ ভট্টাচার্যের সম্পাদনায় এই নামে পত্রিকা বেরোয়, ঠিক আছে। তাহলে কোন নামে পত্রিকা বেরোয়? এই যে এই বেপরোয়া গোষ্ঠী নিয়ে। তার যে বিখ্যাত গ্রন্থগুলা রয়েছে, তার বনবিহারী মুখোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থের নাম যদি বলি, নরকের কীট, দশচক্র, যোগভ্রষ্ট, সিরাজের পেয়ালা, দেখতে পাচ্ছ এরকম কিন্তু তার বই বেরোতো, কমিক বুক। সেই কমিক বুকগুলোতে শুধুমাত্র যে কমিক থাকবে সেটা না, কমিক মানে কি? কার্টুন। কার্টুন মানে কি? সেখানে হাসির বিষয় থাকবে, তাই না? শুধু হাসির বিষয় থাকতো এরকম না, সেখানে কুসংস্কারের বিরুদ্ধে অথবা এই যে দাসত্ব, তখন তারা ইংরেজের দাস ছিল, সেটার বিরুদ্ধে কিছু কিছু লেখা থাকতো। এবং মানুষকে জাগ্রত করার জন্য এই যে যে গ্রন্থগুলো আছে, এগুলো কিন্তু ভালোই রোল একটা তাদের নিভিয়েছিল। ওকে, এরপরে নেক্সট আমরা আসি স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তবে তোমাদেরকে খুবই ইন্টারেস্টিংলি আমি এই দুটো ক্যারেক্টারকে খুব ইন্টারেস্টিংলি পড়ালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পড়ানো এবং অ্যানিমেটেড নোট দিয়ে তোমরা পড়তে চাও, তাহলে অবশ্যই আমার বাংলা ব্যাচটি নিয়ে নিতে পারো, আলফা বাংলা ব্যাচটি, যেটি আমার অ্যাপ এসবিআর এডটেক, সেটা ডাউনলোড করে সেখান থেকে ডিরেক্টলি নিতে পারবে। এবার এই এসবিআর এডটেক অ্যাপটা কোথায় সার্চ করবে? ডেসক্রিপশন, এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। সঙ্গে তুমি যদি প্লে স্টোরে যাও, সেখানেও এসবিআর এডটেক অ্যাপ সার্চ করলে চলে আসবে, সেটা ইনস্টল করে তুমি এই ব্যাচটি নিতে পারো শুধুমাত্র 199 টাকায়। কিন্তু আমি তোমাকে পুরো থার্ড সেমিস্টার পড়াচ্ছি। তুমি তুমি হয়তো ভাবছো যে স্যার অলরেডি অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন জয়েন করলে কি হবে? বিশ্বাস করো, এখনও 80 দিন রয়েছে, 80 ডেজ। যদি তুমি এই ভিডিওটি 30 দিন আগেও দেখছো, তোমাকে বলছি আমি, তুমি এখনও জয়েন করলে তুমি পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবে। আমাকে তুমি মেসেজ করতে পারো, আমি তোমাকে গাইড দিয়ে দেবো কীভাবে তুমি সিলেবাস কমপ্লিট করতে পারবে যদি তুমি আলফা ব্যাচে জয়েন করো। আলফা ব্যাচে জয়েন করলে পুরো তোমাকে রুটিন আমি দিয়ে দিতে পারবো কীভাবে তুমি শেষ করতে পারবে। ওকে, তারপর কি, এই ব্যাচে তুমি পেয়ে যাচ্ছ এই অ্যানিমেটেড নোটসগুলো, যেখানে তুমি এই নোটসগুলো দেখে দেখে কিন্তু নোট ডাউন করছো এবং মনে রাখতে পারছো বেশি বেশি করে। শুধু বই পড়লে দেখো পড়াশোনাতে কিচ্ছু হবে না, মনে থাকবে না, কিন্তু স্মার্ট নোটসগুলো যদি তুমি একবার পড়ো, তোমার অনেক দিন মনে থাকবে এবং তোমার বন্ধুদের কাছে এরকম ফিচার্স কখনো থাকবে না। কমিক বুক এবং কমিক বুক রয়েছে, এই যে গল্প পড়ছো তোমরা আদরিণী, সঙ্গে আরও রয়েছে পোর্টরাজ, বাংলা ভাষা, তারপরে কবিতার দিক থেকে দেখলে ধর্ম কবিতা, দিগ্বিজয়ের রূপকথা, তার সঙ্গে কবিতা, এগুলোর কমিক বুক দেওয়া আছে। টেক্সট বই আর খুলতে হবে না, সঙ্গে সঙ্গে তুমি কমিক বই খোলো এবং কমিক বুক থেকে পড়ো, সেখানে বাংলা মানে এবং সুন্দর লাইনগুলো দেওয়া আছে, বইয়ের লাইনগুলো। মক টেস্ট তুমি দিতে পারবে, মক টেস্ট যদি দাও তুমি
মানে কুইজ যদি তুমি দাও সেখানে তোমার মার্কসটা তুমি দেখে নিতে পারবে তুমি কত নাম্বার তুললে, এবং তোমার মার্কস কিন্তু শুধু তুমি দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। রেকর্ডেড এবং লাইভ ক্লাসেস দেওয়া রয়েছে, যেগুলো ক্লাস মিস চলে গেছে, যেগুলো ক্লাস হয়ে গেছে সেগুলো সেখানে দেওয়া আছে। আরামে তুমি কমপ্লিট করো। দেখো, যদি 30 দিন আগেও অ্যাপটি নিচ্ছ তবুও তুমি একদম ভালো নাম্বার 35 থেকে 40 নাম্বার তুমি আরামে উঠাতে পারবে 40-এর মধ্যে। পরীক্ষা এবার 40 রয়েছে, মানে তুমি 100% নাম্বার ওঠাতে পারবে। আর নোটগুলোকে তুমি ডাউনলোড করতে পারবে। প্রতিটি চ্যাপ্টারের আমি প্রিমিয়াম নোট দেবো, যেগুলো পড়ে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে, সেগুলো প্রিন্ট আউট করতে পারবে, এমনকি বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারবে। তাই এরকম একটা ব্যাচকে হাতছাড়া অবশ্যই করো না। 199-এ সব থেকে বেস্ট তোমাদেরকে আমি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, যেখানে আমি তোমাদেরকে পার্সোনালি গাইড করব, এবং এত ডিটেলে এত সুন্দরভাবে সাহিত্য তোমরা আর কোথাও পড়তে পারবে না। বিশ্বাস করো, সমস্ত সেই চ্যাপ্টারগুলো আমি এভাবে তোমাদের পড়িয়েছি। অলরেডি তোমাদের কি বাংলা গানের ইতিহাস এবং বাংলা বিজ্ঞান চর্চা এই দুটো চ্যাপ্টার হয়েছে। বাংলা ক্রীড়া অর্থাৎ খেলাধুলো এবং সংস্কৃতি সেটা শুধু বাকি রয়েছে, একটা চ্যাপ্টার বাকি রয়েছে। তাই যারা একটু বেশি ভাবছো যে স্যার কতদিনে এই চ্যাপ্টারগুলি শেষ হবে, দেখো সময় আছে, তাই তাড়াহুড়ো করে লাভ নেই। তাড়াহুড়ো করলে অনেক টপিক বাদ চলে যাবে। যেমন ইউটিউবে অনেক ভিডিওস পড়ে আছে, যারা একটা ভিডিওতেই পুরো বিজ্ঞান চর্চা শেষ করে দিচ্ছে, বা একটা ভিডিওতেই বাংলা গানের ইতিহাস শেষ করে দিচ্ছে। তোমরা বলো ওখান থেকে কমন কখনো আসতে পারে? যেখানে আমাদের বইয়ের পেজ অন্তত পক্ষে 20টি পেজ রয়েছে একটা চ্যাপ্টারই, সেটা 1 ঘন্টার মধ্যে কি করে শেষ হয়? আমাদেরকে ডিটেলে মজার সাথে পড়তে হবে। এটা এইচএস উচ্চ মাধ্যমিক, এটা কোনো ছেলে খেলা নয় যে আমি ক্লাস 8-এর মতো কোনো চ্যাপ্টারকে 1 ঘন্টায় শেষ করে দিলাম, কখনোই সম্ভব না। আর সব থেকে মজার কথা হচ্ছে, এই যে ক্লাসগুলো তোমরা দেখছো, এই ক্লাসগুলো কমপ্লিট করার পরে আমি এখানেই থামছি না। এর সঙ্গে তোমাদেরকে আরও কি করাবো আমি বলে দিই। এর সঙ্গে প্রতিটি এই যে চ্যাপ্টার করালাম আমি, বাংলা বিজ্ঞান চর্চা, বাংলা গানের ইতিহাস, এর আমি প্রশ্ন বিচিত্রা থেকে কোশ্চেন সলভ করাবো, ভিডিও থাকবে, নোটগুলো থাকবে, নোটগুলো ডাউনলোডও করতে পারবে। সঙ্গে কি, সঙ্গে এবিটিএ কমপ্লিট করাবো। এবিটিএ একটা বিখ্যাত কোশ্চেন ব্যাংক। আর সঙ্গে কি থাকবে, আমি বাংলা এই যে নিজের তৈরি যেগুলো নোট, যেখান থেকে পড়লে তোমার একটাও কোশ্চেন বাদ যাবে না, আমি 100% গ্যারেন্টি সহকারে বলছি, এই আমার নোটগুলো পড়লে একটাও বাদ যাবে না, সেগুলোও কমপ্লিট করাবো। তাই কেন জয়েন করছো না? অবশ্যই জয়েন করে নাও। এইচএস এটা উচ্চ মাধ্যমিক, একদম ছেলে খেলা নয়, যেখানে তুমি 199 টাকা দিয়ে 1 মাসও পড়তে পারবে না অফলাইন টিউশনে। সেখানে পুরো 3rd সেমিস্টার আমি শুধুমাত্র 199-এ পড়াচ্ছি, পুরো সিলেবাস তোমার কমপ্লিট করে দেবো বাংলাতে। তাই অবশ্যই জয়েন করো। এবং আজকে ভিডিও তোমাদের জন্য এটুকুই থাকছে। যারা আলফা মেম্বার্স রয়েছে তাদের জন্য পুরো ভিডিওটা থাকবে।